আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগে কিছু কিচেন টিপস শেয়ার করব, আশা করি সবার উপকারে আসবে। সেই সাথে মজার একটা রেসিপিও শেয়ার করব। তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। তো কিচেন টিপসের মধ্যে আমি প্রথম একটা টিপস রেখেছি, সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ ক্লিন করা। আর এই টিপসটা আমার মাথায় আসছিল হচ্ছে আমি অনলাইনে চিংড়ি মাছ পরিষ্কার করার একটা মেশিন দেখেছি। তো সেটা দেখতে কিছুটা এই যে আমি ছুরিটা নিয়েছি সেটার মতো, আপনারা যে কোনো ছুরি দিয়ে করতে পারেন। তো এই যে দেখেন, আমি ছুরির যে মাথাটা আছে সেটা চিংড়ি মাছের মাথার দিক দিয়ে ঢুকিয়ে সুন্দর করে ভেতর থেকে কেটে নিয়েছি। আর এতে করে কিন্তু চিংড়ি মাছের ভেতরে যে ময়লাটা আছে সেটা খুব সহজে ক্লিন হয়ে যাবে। সেই সাথে কিন্তু আপনারা স্কিনও যদি ফেলতে চান চিংড়ি মাছের, খুব ইজিভাবে ফেলতে পারবেন। তা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝে নিতে পারবেন। তো এই যে দেখেন, আরও একটা নিয়েছি চিংড়ি মাছ। এরপরে সেটার মাথার দিক দিয়ে আমি ছুরিটা ঢুকিয়ে সুন্দর করে উপর থেকে কেটে নিয়েছি। আর উপর থেকে যদি কাটতে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় বা চিংড়ি মাছটা নরমও হয়ে যায়। তো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি ক্লিন করেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। এখন আসি আমার দ্বিতীয় টিপসটা শেয়ার করতে। এই যে দেখেন, এখানে অনেকগুলো মাছ আনা হয়েছে। তো এখানে আমি চিন্তা করেছিলাম এই মাছগুলোর মধ্যে ডিম পাবো, ওই যে নারকিল্লা মাছ বলা হয় আমাদের চট্টগ্রামে। তো পাইনি, কি আর করা, নসিবে নাই সেজন্য। তো এই তো যেটা বলছিলাম আর কি, যখন কিনা একসাথে অনেক মাছ নিয়ে আসে তখন আমি যেটা করি, মাছগুলোকে সুন্দর করে আলাদা করে করে আমি সবগুলো ওয়াশ করে নিই। একসাথে কিন্তু ওয়াশ করতে যাবেন না, তখন একটার স্মেল একটার গায়ে কেমন জানি লাগে। আমার কাছে মনে হয় কি, মানে একটার সাথে আরেকটা ওয়াশ করতে গেলে একটার স্মেল আরেকটার গায়ে লেগে যায়। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বেসিনে সবগুলো একসাথে রেখেছি। তা না হলে কিন্তু আমি আলাদা করে এরপরে ওয়াশ করে সুন্দর করে পলি ব্যাগে করে রাখি। অনেকে যেটা করে সেটা হচ্ছে জিপলক ব্যাগ বা বক্সে করে রাখে, এতে করে কিন্তু অনেক স্পেস লাগে, আর দ্বিতীয়ত জিপলক ব্যাগও নষ্ট হয়। তো সেজন্য আমি জাস্ট পলি ব্যাগে ভালো করে ওয়াশ করে পানিটা ঝরিয়ে রেখে দিই। আর এখানে এই যে দেখেন আরেকটা টিপ, সেটা হচ্ছে এই যে লেবু। এই গরমে কিন্তু লেবুর প্রচুর প্রয়োজন, আমার কাছে মনে হয় তো এটাই। তো অনেকগুলো লেবু আনা হয়েছে, তো সেটাকে যেটা করেছি, পানি দিয়েছি, লেবুর পুরাপুরি একদম ডুবে যায় মতো পানি দিয়ে সুন্দর করে বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে কিন্তু মাশাআল্লাহ লেবুগুলো একদম 15 থেকে 20 দিন হয়ে যাচ্ছে আমার লেবু এখন পর্যন্ত ঠিক আছে। আমি এই যে দেখেন এদিক দিয়ে কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ। আর আরেকটা টিপ, সেটা হচ্ছে লেবু কাটার সময় অবশ্যই মাঝখান দিয়ে ফালি করে কাটবেন না। আমি যেভাবে দেখিয়েছি এক সাইড দিয়ে অল্প পাতলা করে কাটবেন, এরপর আরেক সাইড দিয়ে পাতলা করে কাটবেন। তারপরে মাঝখানে যে হোয়াইট কালারের অংশটা আছে সেটা ফেলে দিবেন। এতে করে কিন্তু খুবই সুন্দরভাবে লেবুর রসটা বের করে নিতে পারবেন। এরপরে আসে আরেকটা টিপ, সেটা হচ্ছে এই যে দেখেন, মাছ যখনই ভাজতে নেবেন, সেটা যেই মাছ হোক না কেন, মাছের গায়ের উপরে সুন্দর করে দাগ কেটে দিবেন এভাবে ঘর ঘর করে, তাহলে কিন্তু মাছের ভেতরে মশলাটা খুবই ভালো করে ঢুকে। আর আরেকটা টিপ, সেটা হচ্ছে মাছ যদি বেশিক্ষণ ক্রিস্পি রাখতে চান তাহলে এই যে এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, ময়দা আর অল্প করে চালের গুঁড়া দিয়েছি। তো এরপরে কিন্তু মাছটাকে খুবই সুন্দরভাবে এভাবে কোট করে যদি ভাজেন তাহলে দেখতে আকর্ষণও লাগে, আর দ্বিতীয়ত খেতেও কিন্তু খুবই ভালো লাগে, টেস্টও অনেক ভালো আসে। তো আমি মাছটা ম্যারিনেট করেছিলাম হচ্ছে ঘরোয়া যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে, সাথে আদা রসুন দিয়েছি, এতে করে টেস্ট অনেকটাই ভালো আসে আর কি। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে চেপে চেপে ময়দা আর হচ্ছে চালের গুঁড়া, এরপর হচ্ছে কর্নফ্লাওয়ার মধ্যে কোট করে নিয়েছি। তারপরে উপরে লেসটা ধরে একটু ঝেড়ে এরপরে কিন্তু মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। তো এদিকে আর একটা টিপ শেয়ার করি, সেটা হচ্ছে মাছ যদি এরকম সুন্দর কালার, সুন্দর ক্রিস্পিনেস ভাবে খেতে চান তাহলে মাছটা দেওয়ার আগে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন। এরপরে চুলার ফ্লেমটা নর্মাল টু লোতে রেখে মাছটা দিয়ে দিবেন তেলের মধ্যে। তারপরে সুন্দর করে ভাজবেন নর্মাল টু লো ফ্লেমে। এরপরে যখন নামাবেন তখন চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে এপিট ওপিট করে আবারও ভেজে সুন্দর করে নিয়ে নেবেন। এতে করে কিন্তু মাছটা প্যানের গায়ে লেগেও যাবে না, আর হচ্ছে দ্বিতীয়ত খুব সুন্দরভাবে কুক হবে, সেই সাথে কিন্তু উপরের পার্ট নিচের পার্টও খুব সুন্দরভাবে ক্রিস্পিনেস হবে। তো এই তো এখানে চলে আসলাম আরেকটা টিপ শেয়ার করতে, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন পোড়া হাঁড়ি পাতিল ক্লিন করা।
তো আমি কিন্তু খুবই অল্প সবজি ছিল, দেখতেই পাচ্ছেন মাঝখানে একটা দাগ, সে পরিমাণ অনুযায়ী সবজি ছিল। এখন আমি যেটা করেছি সেটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, ছোট করে বসিয়েছিলাম। তারপর 2 ঘন্টা পরে কিন্তু আমার মনে পড়েছে আমি তরকারি বসিয়েছি চুলায়। তো গিয়ে দেখি আমার প্যানের এই অবস্থা, আর ঢাকনাটার তো অনেক শোচনীয় অবস্থা হয়েছে। তো আমি যেভাবে ক্লিন করেছি সেটা একটু বলে দিই। দেখতেই পাচ্ছেন প্রথমে ভিনেগার দিয়েছি, তার সাথে দিয়েছি বেকিং সোডা, তার সাথে দিয়েছি লিকুইড। তো আর একটা জিনিস দিয়েছি, প্যানটা ঢাকনাটা যখন ক্লিন করেছিলাম তখন দিয়েছিলাম হচ্ছে লবণ। তো এগুলো দিয়ে ভালো করে প্যানটার গায়ে, ঢাকনাটার গায়ের মধ্যে লাগিয়ে আমি কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি এই হার্ড যে তারের মাজনিটা আছে সেটা দিয়ে ক্লিন করেছি, সাথে একটু ছুরি দিয়েও তুলে নিয়েছি। কারণ প্যানের চাইতেও প্যানের ঢাকনাটা কিন্তু এমনভাবে পুড়েছে বিশ্বাস করবেন না। আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি, এমন অবস্থা হয়েছে মোটা লেয়ার হয়ে কালো হয়ে গেছে। তো এটা ক্লিন করতে একটু ছুরিরও ব্যবহার করতে হয়েছে। আর এই যে প্যানটা আমি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমি কিন্তু স্কিপ করিনি ভিডিও, যাতে করে আপনারা বুঝতে পারেন। একটু স্পিড করে দিয়েছি বাট স্কিপ করিনি। তো এই তো আমি এটা ক্লিন করতে করতে সাথে একটু লবণও দিয়েছিলাম। এরপরে আমি দেখতেই পাচ্ছেন তারের মাজনি দিয়ে ভালো করে ঘষে মেজে নিয়েছি, এতে করে হয়ে গেছে। তো আপনারা যদি করেন তাহলে অবশ্যই হাতের মধ্যে গ্লাভস দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু হাতের নখটা নষ্ট হবে না। আমার হাতের নখটা কিন্তু কালো কালো হয়ে গেছে, তো সেটাও ক্লিন করেছি যেভাবে, সেটাও বলে দিই একটু। লেবু নিয়েছি, সাথে একটু লবণ। তো এগুলো দিয়ে ভালো করে আর লিকুইড সহ দিয়ে আর কি হাতের নখগুলোকে ভালো করে মেজে ঘষে নিয়েছি। তার সাথে একটা সফট জালি দিয়ে সুন্দর করে হাতের নেলগুলোকে মেজে ঘষে নিয়েছি, এতে করে ক্লিন হয়ে গেছে। আর এখন আসে আরেকটা টিপ শেয়ার করতে, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন। তো আদা রসুন অনেক সময় আমরা ভিজিয়ে রাখতে ভুলে যাই, বা ওই যে টেবল চামচ দিয়ে মেপে মেপে আমি দেখিয়েছিলাম আরও একটা ভিডিওতে রমজানের সময়, সেভাবে রাখতেও কিন্তু ভুলে যাই বা অলসতাও কাজ করে। তো সেই জন্য কিন্তু এভাবে রেখে দিই অনেক সময়। তো এটা আপনারা যদি ইনস্ট্যান্ট ইউজ করতে চান তাহলে যেটা করবেন, এই যে দেখতে পেলেন বাটির এক পাশ দিয়ে আমি নলের পানি দিয়ে ধুয়ে নিয়েছি বাহিরের দিক দিয়ে আর কি। এরপরে কিন্তু সুন্দর করে হাতে ছুটে চলে এসেছে। তো এরপরে যেভাবে ইউজ করতে চান, যদি মাছের মধ্যে এভাবে ইউজ করতে চান বা কোনো কিছু ম্যারিনেটের ক্ষেত্রে, তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে এভাবে ইউজ করতে পারেন, এতে করে কিন্তু খুব সহজে মানে ব্যবহার করা যায় আর কি। আর যদি মাংস রান্নার ক্ষেত্রে ইউজ করেন তাহলে এই যে আদা রসুনের যে পেস্টটা আছে সেটাকে উল্টিয়ে সুন্দর করে ছুরির সাহায্যে, বড় ছুরির সাহায্যে কেটে তারপর অ্যাড করে দিবেন, এতে করে হয়ে যাবে। এদিকে চলে আসে আর একটা টিপ শেয়ার করতে, সেটা হচ্ছে অনেক সময় চা তৈরি করার সময় দুধটা প্রথমে দিই, চিনিটা পরে অ্যাড করি। এতে করে যখন চায়ের লিকারটা দিই তখন দেখা যায় দুধটা ছড়া ছড়া হয়ে যায় বা ছানার মতো হয়ে যায়। তো এতে কিন্তু দেখতে সুন্দর লাগে না, চায়ের কালারটাও সুন্দর আসে না। তো আমি বলবো যখনই চা রান্না করবেন, যদি লিকুইডটা দুধের সাথে অ্যাড করেন, চায়ের লিকারটা আর কি, তাহলে চিনি আর দুধ একসাথে মিক্স করে অল্প চায়ের লিকার নিয়ে এরপরে ভালো করে মিক্স করে নেবেন। তারপরে চায়ের লিকারটা সম্পূর্ণ অ্যাড করবেন, এতে করে কিন্তু খুবই সুন্দরভাবে হয়। আর আমি তো বলবো চা যখনই বানান, যদি স্পেশাল চা বানাতে চান তাহলে আমি বলবো এভাবে করে তৈরি করবেন। অল্প পানিতে চায়ের পাতা, সাথে দিবেন লিকুইড মিল্ক বা পাউডার মিল্ক দিলে পাউডার মিল্ককে পানির সাথে গুলিয়ে দিয়ে দিবেন। তার সাথে এক টুকরো দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ এগুলো দিবেন। তো এগুলো দিয়ে আর এক স্লাইস দিয়ে দিবেন হচ্ছে আদা থেতো করে, এতে করে কিন্তু চায়ের টেস্টটা খুবই ভালো আসে। তো এর সাথে চিনি অ্যাড করে ভালো করে বলক তুলে ঘন করে চাটা রান্না করবেন, এতে করে দেখবেন চাটা খুবই মজা হয় খেতে। অনেকে ভাবতে পারেন যে চায়ের থেকে স্মেল লাগবে এলাচের, আসলে এমনটা লাগবে না। ছোট্ট একটা এলাচ ইউজ করলে হয়ে যাবে। যদি চায়ের পরিমাণ বেশি হয় তাহলে এলাচ 2টো দিতে পারেন। তো এখন চলে আসি খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করতে। আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে। তো এদিকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে ডিমের পুডিং। সবাই কিন্তু কম বেশি করতে পারে, বাট আজকে আমি একটা ইউনিক পদ্ধতিতে শেয়ার করছি যাতে করে সাথে সাথে বানিয়ে নিতে পারেন যদি খেতে ইচ্ছে করে। তো দেখতেই পেয়েছেন আমি এখানে 1.5 কাপ মতো দুধ নিয়েছি, পাউডার মিল্ক, সাথে 1 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। 1 কাপের চাইতে একটু কম পানি হবে, 19-20 কম আর কি। তো সমস্যা নাই, পরে আবার একটু ইউজ করেছিলাম, সেজন্য টোটাল 1 কাপ পানি ইউজ করেছি। এরপরে পানির সাথে দুধটাকে ভালো করে মিক্স করে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে চিনির শিরা।
এটা দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। আমি টেস্ট অনুযায়ী চিনির শিরাটা ইউজ করেছি, আপনারা চাইলে চিনিটা ইউজ করতে পারেন, বাট ভালো করে মিক্স করে নিতে হবে। তো এরপরে আমি দুধটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমি এমন একটা মানে জারের মধ্যে নিয়েছি বা মগের মধ্যে নিয়েছি যেখানে কিনা দুধটা ভালো করে মিক্স হয়নি, শেষের দিকে একটু রয়ে গেছিলো। তো সেগুলোকে আবার আমি একটু লিকুইডের সাথে ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 6টা ডিম। তো আপনারা চাইলে আরও কম বা বেশি দিতে পারেন। আর ডিমের পরিমাণ যদি কম দেন তাহলে পাউডার মিল্কের পরিমাণও কম দিবেন, চিনিটাও বুঝে শুনে দিবেন, পানিটাও বুঝে শুনে দিবেন। আমি যেহেতু 6টা ডিম দিয়ে তৈরি করেছি, 6টা ডিমের পরিমাণ অনুযায়ী বলে দিচ্ছি। তো এরপরে 6টা ডিম দিয়ে আর ডিমটা রুম টেম্পারেচারে দিবেন, এতে করে ডিমটা পুডিংটা দেখতে খুবই সুন্দর হয়। তো এরপরে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর আমি যে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি সেটা খুবই ভালো, ফ্লেভারটা কিন্তু স্ট্রং না, নর্মাল একটা ফ্লেভার দেয়। তো এতে করে কিন্তু বেশি দিলেও খারাপ লাগে না আর কি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অনেকে আবার ডিমের পুডিংয়ে কিন্তু ভ্যানিলা এসেন্সটা খেতে চায় না, তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এরপরে ভালো করে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটাকে দেখেন সুন্দর করে স্ট্রেনার দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা যখনই পুডিং তৈরি করবেন, যখন ক্যারামেল তৈরি করবেন তখন কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে ক্যারামেলটা তৈরি করবেন। এতে করে কিন্তু পুডিংটা উপরের দিকে খুবই মোটা একটা লেয়ার হয়, দেখতে সুন্দর লাগে। আর পুডিংটা দেবে যায় না। অনেক সময় দেখা যায় কি বলা হয় এটাকে, ক্যারামেল তৈরি করলে অল্প চিনি দিয়ে তৈরি করা হয়, এতে করে কিন্তু পাতলা একটা ক্যারামেলের মানে লেয়ার পরে। আর দ্বিতীয়ত হচ্ছে পুডিংটা যখন মোল্ড আউট করা হয় তখন মাঝখানের দিকে একটু দেবে যায়। তো বলে দিচ্ছি আর কি, আমি যেহেতু তৈরি করেছি সেই জিনিসটা আপনাদের সবাইকে শেয়ার করছি, টিপসটা, যাতে আপনাদের ভুলটা না হয়। তো আমার প্রথম কিন্তু এমনটা হয়ে যেত, দেবে যেত। বাট যখন কিনা মোটা লেয়ার করে আমি ক্যারামেলটা তৈরি করি তখন থেকে কিন্তু আমার পুডিংয়ের নিচের অংশটা খুবই সুন্দর হয়। তো এরপরে আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে পুডিংটাকে স্টিম করে নিয়েছি। আর আরও একটা কথা বলে দিই, স্টিম করার সময় এভাবে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন, তা নাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এতে করে কিন্তু পুডিংয়ের উপরে ইয়াটা পড়বে না, যে বাষ্পের পানিটা পড়ে সেটা পড়বে না। তারপরে পুডিংটা মোল্ড আউট করবেন কিভাবে সেটা একটু বলে দিই। অনেক সময় আমরা অনেকে না বুঝে গরম অবস্থাতে মোল্ড আউট করতে বসে থাকি, এতে করে কিন্তু পুডিংটা ভেঙে যায়। তো পুডিংটাকে সুন্দর করে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রাখবেন, তারপরে ফ্রিজে রেখে দিবেন। এরপরে মোল্ড আউট করবেন। এতে করে দেখবেন পুডিংটা ছুরি দিয়েও ছাড়ানোর কোনো প্রয়োজন হয় না। সাইড দিয়ে যখন চিনিটা হালকা একটু গলে যায়, একটু পানি বের হয়, তখন কিন্তু মোল্ড আউট করলে খুবই ইজিলি মোল্ড আউট হয়ে যায়। আর দেখতে এত সুন্দর হয় কি বলবো, আমার পুডিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যেহেতু পুডিংটা একটা ফ্লাওয়ার মোল্ডে তৈরি করেছি, সেজন্য কিন্তু একটু চেক করে দেখছিলাম যে ছুটেছে কিনা ছুরি দিয়ে, বাট ছুটে গেছে, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন পুডিংয়ের ফাইনাল লুক কেমন হয়েছে, পুডিংটা দেখতে অবশ্যই জানাবেন। টেস্টের কথা বললে মাশাআল্লাহ অনেক ইয়াম্মি হয়েছিল। তো গরমের মধ্যে আসলে ভয়েস দিতে খুবই প্রবলেম, যার কারণে রেগুলার মানে মেনটেন করতে পারছি না, ভিডিও আপলোড দিতে পারছি না। তো সবাইকে অনুরোধ করব, কেউ আমাকে ভুলে যাবেন না, আমিও কিন্তু কাউকে ভুলিনি। তো সবাইকে অনুরোধ করব, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ যারা নতুন ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, সাথে একটি লাইক করতে ভুলবেন না। আর আমার সব প্রিয় আপু ভাইয়াদের বলছি, যারা রেগুলার ভিডিও দেখেন প্লিজ অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। তো এই যে দেখেন পুডিংয়ের ভেতরের লুকটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এটা ক্রিমের মতো লাগে খেতে, অতিরিক্ত সফট হবে না, একটু সফটের চাইতে হার্ড হবে। রেগুলার পুডিং যেমন হয় সেরকম কিন্তু হবে না। তো যারা ট্রাই করেননি আমি বলবো একবার বাসায় ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ একবার খেলেই বুঝতে পারবেন যে কতটা ইয়াম্মি। পুডিংও ইউনিকভাবে তৈরি করে এত ইয়াম্মি করে তৈরি করা যায়, সেটা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।